তো সকলকে ধন্যবাদ ও শুভেচ্ছা জানিয়ে আমি শুরু করছি। আমাদের সাথে যুক্ত আছেন সর্বদলীয় সম্মিলিত কমিটির আহ্বায়ক, সম্মিলিত কমিটির যে সদস্য সচিব শেখ মোহাম্মদ ইউনূস, জামায়াতের সেক্রেটারি। তো আমরা আসলে বাগেরহাটকে আসলে যে 4টি আসন ছিল সেটি গুরুত্বপূর্ণ ছিল, সেটির মধ্যে একটি ইতিমধ্যে কিন্তু যে নির্বাচন কমিশন একটি আসনকে বাদ দিয়ে 3টি আসন দিয়েছে। এর জন্য কিন্তু বাগেরহাটের মানুষ ক্ষিপ্ত এবং আমরা জানেন সকল সম্মিলিত আন্দোলন করছে। পর্যায়ে আমি কথা বলবো আজ আমাদের যে রিট হয়েছে হাইকোর্টে, এখানে আমাদের যিনি করেছেন সুপ্রিম কোর্টের সম্মানিত আইনজীবী, সিনিয়র আইনজীবী ব্যারিস্টার শেখ মোহাম্মদ জাকির হোসেন, বিএনপি নেতা। আমি ওনার সাথে কথা বলবো। আপনি একটু জানাবেন আসলে আমরা কি পর্যায়ে আছি। আমাদের বাগেরহাটের মানুষজন তো আসলে দীর্ঘদিন আপনাদের দিকে চেয়ে বসে আছে। আমরা আন্দোলন সংগ্রামে আসলে সেইভাবে মাঠে ছিলাম, সকলেই ছিল সম্মিলিতভাবে বাগেরহাটের বাসী কিন্তু আন্দোলন সংগ্রামে মাঠে ছিল। এরপরে যে আপনারা আসলে কি করতে চাচ্ছেন, আমরা যেহেতু আন্দোলন সংগ্রামে আসলে আমরা বিভিন্ন জনদুর্ভোগের কথা চিন্তা করে কিন্তু আমরা আন্দোলন সংগ্রামে কিছুটা শিথিল করা হয়েছে। তো এই পর্যায়ে আপনারা যেহেতু এখন আইনি লড়াইয়ের দিকে আমরা যাচ্ছি, সেক্ষেত্রে আপনি একটু বক্তব্য জানাবেন যে আসলে কি করতে চাচ্ছেন, আমরা কি করতে চাচ্ছি আর কি। আপনাকে ধন্যবাদ। প্রথমেই যে কথাটা বলতে চাই সেটা হচ্ছে যে আমাদের নির্বাচন কমিশন কর্তৃক যখন 30শে জুলাই প্রাথমিক গেজেট হলো, তারপর 4 সেপ্টেম্বর যখন চূড়ান্ত গেজেট হলো, এরপরে আমাদের যে প্রক্রিয়াটা ছিল সেটা হচ্ছে 2টা প্রক্রিয়া ছিল, একটা আইনি লড়াইয়ের প্রক্রিয়া আর একটা হচ্ছে রাজপথে আন্দোলনের প্রক্রিয়া। তো আমরা রাজপথের আন্দোলন 4 সেপ্টেম্বরের পরে কম বেশি করে আসছি। আপনারা দেখেছেন যে হরতাল, অবরোধ সহ বিভিন্ন ধরনের কর্মসূচি সর্বদলীয় সম্মিলিত কমিটি এখানে গ্রহণ করেছে। সেখানে বাংলাদেশ জাতীয়তাবাদী দল, বাংলাদেশ জামাত ইসলামী সহ অন্যান্য দল সহ সকল পেশাজীবী নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। আপনারা প্রেস ক্লাবের নেতৃবৃন্দ ছিলেন, আইনজীবী নেতৃবৃন্দ ছিলেন। সেখানে আন্দোলন কিন্তু বাগেরহাটে যে খুব ভালোভাবে হয়েছে এবং বাগেরহাটের যে সর্বস্তরের মানুষ যে এখানে এই আন্দোলনে অংশগ্রহণ করেছে এটা নিশ্চিতভাবে বলা যায়। তার পাশাপাশি যে আমাকে যে আইনি পদক্ষেপ নেওয়ার জন্য বিশেষ করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল, জামাত ইসলামী, ইসলামী শাসনতন্ত্র আন্দোলন, প্রেস ক্লাব, আইনজীবী সমিতি সহ অন্যান্য সংগঠন যে দায়িত্ব দিয়েছিল, সেই দায়িত্বের আমরা একটা পর্যায়ে এখন যেতে পেরেছি। আমরা আজকেই সর্বোচ্চ আদালতে রিট পিটিশন দাখিল করেছি এবং আগামীকালকে এই মামলাটা কার্যতালিকায় আসছে 411 নম্বর আইটেম হিসাবে। আশা করছি কালকে আগামীকাল 2:30 নাগাদ আমরা শুনানি করতে সক্ষম হব, যদি কোনো বিরূপ প্রতিক্রিয়া না হয় বা যদি অন্য ধরনের কোনো সমস্যা আমাদের সামনে সৃষ্টি না হয়। তো এখানে মূলত আমরা এই মামলাটাতে বলতে চেয়েছি যে নির্বাচন কমিশন যে আইনের ব্যত্যয়টা ঘটিয়ে আজকে যে আমাদের 4টি আসন থেকে একটি আসনকে তারা কর্তন করে নিয়েছে, আমরা তো ফিল করতে পারছি যে আমাদের শরীরের একটা হাতকে তারা কেটে নিয়েছে। কারণ এই জন্মভূমির পর আমাদের দায় রয়েছে, এই বাগেরহাটে আমাদের জন্ম, এই জন্মভূমির পর আমাদের দায় রয়েছে এবং এই দায় পরিশোধের জন্য কিন্তু আমরা মাঠে ছিলাম। আমরা আইনি লড়াই চালিয়ে যাওয়ার চেষ্টা করছি এবং আমি এখানে আইনগত বিষয়গুলো একটু বলি যে আসলে ইসি কি ভুলগুলো করেছে। ইসি প্রথমত এই ইসি একটা সাংবিধানিক প্রতিষ্ঠান। আমাদের নির্বাচন কমিশন সংবিধানের 118 এবং 19 অনুচ্ছেদ অনুযায়ী এই সাংবিধানিক প্রতিষ্ঠানটা গঠিত হয়েছে এবং আমরা সকলেই জানি যে 24 সালে যখন একটা নির্বাচন করেছিলেন তৎকালীন ফ্যাসিস্ট সরকার, তখন একটা নির্বাচন কমিশন ছিল। পরবর্তীতে জুলাই আগস্টের যে বিপ্লব হলো আমাদের দেশে, এই বিপ্লবের ফলে একটা জন আকাঙ্ক্ষার সরকার গঠন করবার জন্য একটা অন্তর্বর্তীকালীন ডক্টর ইউনূসের নেতৃত্বে এখানে গঠিত হয়েছে এবং তারাই এই নির্বাচন কমিশনকে এখানে বসিয়েছে আগামীতে একটা আশা করছি ফেব্রুয়ারিতে একটা সুষ্ঠু সুন্দর নির্বাচন করবার জন্য। কিন্তু অত্যন্ত পরিতাপ এবং দুঃখের বিষয় হচ্ছে যে এই নির্বাচন কমিশন
বিনা কারণে কোনো দরখাস্ত ছাড়াই ওনারা একটা ডিলিমিটেশন প্রক্রিয়ায় গেছেন। ডিলিমিটেশন যেটা ছোটখাটো ভাবে করেছেন, দু একটা জায়গায় ইউনিয়ন কেটেছেন বা একটা গ্রামকে সংযুক্ত করেছেন, সেটা হয়তো এলাকা বেশি মেনে নিতে কষ্ট হবে না, কিন্তু 300 সিটের মধ্যে বাগেরহাট থেকে একটা সিট কেটে নিয়ে যাওয়াটা অত্যন্ত দুঃখের বিষয়। এবং কারো কোনো অ্যাপ্লিকেশন ছাড়া ইসি এই পর্যন্ত কিন্তু কখনো কোনো কিছু দেখাতে পারে নাই যে কারো আবেদনের প্রেক্ষিতে এটা করা হয়েছে। সুতরাং এই যে বাগেরহাটের মানুষের অধিকারটাকে কার্টেল করা হয়েছে, এই কার্টেলটা করতে গিয়ে ওনারা সংবিধানের 27 অনুচ্ছেদকে লঙ্ঘন করেছেন, সংবিধানের 19 অনুচ্ছেদকে লঙ্ঘন করেছেন, সংবিধানের 7 অনুচ্ছেদকে লঙ্ঘন করেছেন। তাছাড়া 2021 সালে আমাদের যে ডিলিমিটেশন অ্যাক্ট আছে, এই ডিলিমিটেশন অ্যাক্টের 6-2 ধারাকে ওনারা লঙ্ঘন করেছেন। 2 ধারা লঙ্ঘন করেছেন, লঙ্ঘন করে এই সীমানাটা পুনর্নির্ধারণ ওনারা করেছেন। এই পুনর্নির্ধারণ প্রক্রিয়াটায় যেহেতু ওনারা একটা সাংবিধানিক প্রতিষ্ঠান হলেও ওনাদের আইনের মধ্য দিয়ে কাজ করতে হবে, এই কারণে ওনারা যেহেতু এটা লঙ্ঘন করেছেন, আমরা আগামীকালকে যদি শুনানি করতে সক্ষম হই, তাহলে আদালতকে আমরা বলার চেষ্টা করব ইসি এই যে ভুলগুলো করেছে, এই ভুলগুলোর কারণে একটা সিটকে কর্তন হয়েছে, এটা যেন আদালত আমাদেরকে যথাযথ আইনি প্রক্রিয়া ফেরত দেয়। এটা মোটামুটি একটা সারমর্ম হচ্ছে এই মামলাটার জন্য। আর এই মামলাটার জন্য 2টা ফেজ আছে, 2টা পর্যায় আছে। একটা হচ্ছে যে আগামীকালকে হয়তো প্রাথমিক শুনানি অনুষ্ঠিত হবে, সেই ক্ষেত্রে হয়তো আদালত ইসির উপরে রুল নিশি জারি করতে পারেন, এবং রুল নিশি জারি করার পরে যে কাজটা হবে সেটা যে আমরা রুলটা ইসির উপরে জারি করাতে আমরা এই মামলাটা পুনরায় ফাইনাল হিয়ারিং এর দিকে আমরা যাব। একটা কথা এখানে বলে রাখি, সেটা হচ্ছে যে বাংলাদেশের হাইকোর্ট বিভাগ এবং সুপ্রিম কোর্টের আপিল বিভাগ উভয় বিভাগই এখন অবকাশকালীন সময় কাটাচ্ছে। 19 অক্টোবর 2025 সাল রোববারের দিন আদালতের রেগুলার বেঞ্চের কার্যক্রম শুরু হবে। এই দীর্ঘ সময় অবকাশকালীন বেঞ্চ থাকবে। খুবই সীমিত সংখ্যক বেঞ্চ এখন আদালতে কাজ করছে। এর মধ্যে আমরা যথাসাধ্য চেষ্টা করছি এর মধ্যেই এই ভ্যাকেশনের মধ্যেই মামলাটি চূড়ান্ত নিষ্পত্তি করবার জন্য, যাতে বাগেরহাটের মানুষ তাদের আশা আকাঙ্ক্ষার যে 4টি সিট, সেই 4টি সিট যাতে তারা ফেরত পেতে পারে এই সময়ের মধ্যে। ধন্যবাদ আপনাকে। আসলে আপনি গুরুত্বপূর্ণ তথ্য জানালেন, যেটা আমাদের আসলে জানা ছিল না। আমরা কিন্তু শুনছি যে রিট হচ্ছে, কিন্তু রিটটাতে কি কোথায় যাচ্ছে এটা কিন্তু আমরা জানতাম না। তো আপনি আসলে গুরুত্বপূর্ণ কাজ করলেন বাগেরহাটবাসীর জন্য। বাগেরহাটবাসী আসলে আপনাদের যারা প্রথম সারিতে কাজ করছেন আমাদের অবশ্যই স্মরণ রাখবেন। তো আমি এই বিষয়ে কথা বলার জন্য এবার শেখ মোহাম্মদ ইউনূস, উনি আমাদের এই সর্বদলীয় সম্মিলিত কমিটির সম্মানিত সদস্য সচিব, উনি আমাদের জানাবেন। আমরা তো আসলে এই যে আন্দোলন থেকে আমরা এখন অনেকেই বলছে যে আমরা মানে সীমিত পরিসরে করছি আন্দোলনটা, আমরা সংক্ষিপ্ত করছি আর কি। কারণ যেহেতু আমাদের বিভিন্ন পূজা সহ জনভোগান্তি চিন্তা করে, যেহেতু আমরা আপনারা যারা নেতৃবৃন্দ আছেন যারা বাগেরহাটের মানুষ সবাই, এবং বাগেরহাট বাসীর জন্য আপনারা কাজ করেন, সেক্ষেত্রে বাগেরহাটবাসী যদি কষ্ট হয় সেক্ষেত্রে আপনারা সহ্য পরে আপনার জন্য কষ্ট হয়ে পড়ে। এক্ষেত্রে আপনারা যে আন্দোলনটা করে আমরা কতটুকু বেনিফিট হতে পারছি আর কি, বা আর সামনে আমাদের কি করণীয় আছে? জি, আপনি একটু মাইক্রোফোনটা অন করে কথা বলেন প্লিজ, মাইক্রোফোনটা অন করে। জি প্লিজ, হ্যাঁ শোনা যাচ্ছে। আসসালামু আলাইকুম। আজকের এই লাইভ অনুষ্ঠানে সংযুক্ত আছেন সিনিয়র আইনজীবী ব্যারিস্টার জাকির হোসেন। আজকে প্রেস ক্লাবের সভাপতি, তিনি কি যুক্ত হয়েছেন সম্ভবত? হ্যাঁ, যুক্ত আছেন জনাব কামরুজ্জামান। আজকে আরো কে যেন যুক্ত হয়েছে, আপনি আজকে আমাদের সাক্ষাৎকার নিচ্ছেন, মতামত নিচ্ছেন জনাব শামসুর রহমান ভাই। আজকে আমরা আন্দোলন সংগ্রাম যে পর্যায়ে
আমাদের যে বিশ্বাস যে ২৫ জুলাই বিপ্লবের পরে গণতান্ত্রিক ভাবে দ্বিতীয় স্বাধীনতা অর্জনের গণতান্ত্রিকভাবে একটা অন্তর্বর্তীকালীন সরকার আমরা দায়িত্ব অর্জন করতে পেরেছি, আমরা এই ধারণা করেছিলাম। আজকে বাংলাদেশের বিষয়টি নিয়ে আপনারা দেখেছেন যে বাংলাদেশে আর কোথাও এমনটি ঘটেনি। কিছু সীমানা পুনর্নির্ধারিত হয়েছে, কিন্তু বাগেরহাটের ৪টা আসন থেকে কেটে ৩টা আসন করা কমিয়ে দেওয়া শুধুমাত্র বাগেরহাটই হয়েছে। এটা আমাদের প্রাথমিক শুনানি এবং তার প্রস্তাবনা দেওয়া এবং তারপরে ফাইনাল রেজাল্ট প্রকাশ করা, এক্ষেত্রে ব্যত্যয় ঘটেছে বলে আমি মনে করি। আমাদের সেই সুযোগটুকু দেওয়া হয়নি। এক্ষেত্রে সন্দেহে আমাদের অধিকার যে পর্যায়ে মানুষ স্বতঃস্ফূর্তভাবে আমাদেরকে সমর্থন করেছেন, আমাদের ব্যারিস্টার সাহেব বলেছেন, মনে করেছিলাম মনোভাবের প্রতি শ্রদ্ধাবোধ দেখাতেন। নিঃসন্দেহে সাহেবের প্রতি শ্রদ্ধাবোধ রেখে আমরা বলছি, তিনি যদি আমাদের গণতন্ত্র মানুষের মতামতের শ্রদ্ধা দেখাতেন, অবশ্যই আমাদের এই আন্দোলনে সাড়া দিতেন। কিন্তু দুঃখজনক হলেও সত্য, নিজের পক্ষ থেকে কোনো সাড়া পাইনি, এমনকি সরকারের পক্ষ থেকেও আমাদেরকে কোনো সাড়া দেওয়া হয়নি। এটা আমরা অত্যন্ত ব্যথিত হয়েছি, দুঃখিত হয়েছি। আমাদের যে অধিকার ক্ষুণ্ণ করেছেন। বাগেরহাট যেহেতু একটা অর্থনৈতিক জোন, এখানে বাগেরহাট বাংলাদেশের একটা উল্লেখযোগ্য অংশের অর্থ এখান থেকে পরিশোধ করেছেন, অথচ সেই বঞ্চিত করেছেন। এই আন্দোলন জনগণের সাথে এবং ধর্মীয় অনুষ্ঠান থাকা অমুসলিম ভাইদের একটি ধর্মীয় অনুষ্ঠান থাকার কারণে তাদের কর্মসূচি পরিবর্তন করেছে। সরকার এই বিষয়টিকে আমাদেরকে নির্বাচন কমিশন এই বিষয়টিকে দুর্বল দৃষ্টিতে দেখছেন কিনা আমরা জানি না, বিবেচনা করছেন কিনা। আমরা এটাকে জনদুর্ভোগ আমরা এটা করেছি এবং আগামীকাল জানেন আমরা নির্বাচন কমিশনের বাগেরহাট জেলা নির্বাচন অফিসের সামনে এবং আমরা অফিসে অবরোধ ধর্মঘট অবস্থান কর্মসূচি আমরা এবং আমরা এই আইন আমাদের এই আন্দোলন আমরা এখানে থামবো না। আগামীতে আমরা আরো বড় ধরনের আন্দোলন প্রয়োজনে আমরা কর্মসূচি ঘোষণা করতে পারি, সেটা আমাদের চিন্তা রয়েছে। পাশাপাশি আইনি আমরা পদক্ষেপ গ্রহণ করছি। তো আমরা মূলত আমাদের কথাগুলো, আমাদের কান্না এই আওয়াজ ডিসি সাহেবের জন্যই আমরা এই আন্দোলন করছি। সেক্ষেত্রে আমরা সফলভাবে এই কাজটি আমরা করতে পেরেছি। প্রধান নির্বাচন কমিশনার যদি বিষয়টি বিবেচনা না করেন, তাহলে আমরা সাহেবের দৃষ্টি আকর্ষণ করছি। আশা করি তিনি আমাদেরকে অবশ্যই বিবেচনায় নেবেন। আর আমরা এটাই ধরে নেব যে গণতন্ত্রের শ্রদ্ধাবোধ যদি না যদি ফিরে দিতে না পারেন,
তারা যদি নিরপেক্ষ আমরা ধারণা করে নেব যে বাধ্য হব দক্ষতা হারিয়েছেন আগামী যত কথা বলেছেন সেই নির্বাচনে তারা নিরপেক্ষভাবে করতে পারবেন বলে আমরা আমাদের এক্ষেত্রে আমাদের আশাকে তারা বহন করতে এতে করে সন্দেহ তৈরি হবে বলে আমরা মনে করি। সেজন্য আমাদের বাগেরহাটের এই 4টি আসন ফিরিয়ে দেওয়ার জন্য আমরা আমাদেরকে বাধ্য করবেন না, আমাদেরকে আন্দোলনে রাস্তা থাকতে বাধ্য করবেন না। আমরা অনেক কষ্ট করেছি বিগত 16 বছর, এখনো আমরা আশা করি আপনারা রাখবেন না। এরপরেও আমরা দুঃখের সাথে বলছি সাহেব সচিব সাহেব যে বক্তব্য দিয়েছেন অত্যন্ত দুঃখজনক। তিনি ভাষায় কথা বলেছেন আমাদের কাছে মনে হয় না, অগণতান্ত্রিক ভাষায় তিনি কথা বলেছেন, আমাদেরকে দমিয়ে দেওয়ার কথা বলেছেন, অত্যন্ত দুঃখজনক। তাদের কাছ থেকে একটা আশা করি। সবাইকে ধন্যবাদ। জি, আপনি আমাদের সাথেই থাকবেন, আমরা কথা বলবো আবারও। আমরা একটা প্রশ্ন আছে আমার সংক্ষিপ্ত, সেটা আমি বলবো আর কি। তো এই বিষয়ে আমি যেহেতু আমরা যত আন্দোলন সংগ্রাম সবকিছু সাংবাদিকের মাধ্যমে কিন্তু জাতি জানতে পারছে, আমি জানি না এক্ষেত্রে কতটুকু আমাদের প্রধান নির্বাচন কমিশনার বা সরকারকে কতটুকু সাড়া দিতে পেরেছে আমরা জানি না, কিন্তু তারপরে কিন্তু বাগেরহাটের সাংবাদিক যারা আছে তারা কিন্তু অনেক কার্পণ্য করেনি সংবাদ পরিবেশন করতে এবং সর্বোচ্চটুকু দিয়ে তারা চেষ্টা করছেন। আমরা দেখেছি রাস্তাঘাটে কিন্তু সাংবাদিকরা ছিল, অনেকেই তারা মানে তাদের লাইভ প্রচার করছে, দিনের মানে ঘন্টার পর ঘন্টা তারা নিউজ সংগ্রহ করছে। তো এক্ষেত্রে আমি বাগেরহাট প্রেস ক্লাবের সভাপতি জনাব মোহাম্মদ কামরুজ্জামান, উনিও মাঠে ছিলেন, উনি মাঠে থেকে সর্বোচ্চ চেষ্টাটুকু করছেন আমাদের সংবাদ সংগ্রহের বিষয়ে আমাদেরও সাহায্য করছেন। তো আমরা এই বিষয়ে কথা বলে জানবো যে আসলে আমরা আন্দোলন সংগ্রাম যে নিউজ সংবাদ সংগ্রহ করছি, আমরা যে সংবাদ পরিবেশন করছি, আমরা কতটুকু আসলে সাড়া ফেলতে পেরেছি নির্বাচন কমিশন। যেহেতু আমরা আজকে দেখলাম যে মাত্র 2টি ইউনিয়ন নিয়ে যেখানে আন্দোলন হচ্ছে সেটি কিন্তু আমাদের একজন স্বরাষ্ট্র উপদেষ্টা বললেন, কিন্তু বাগেরহাটের যে বিশাল একটি জনগোষ্ঠী, বিশাল যে একটি আসন কেটে নেওয়া হয়েছে, এ বিষয়ে ওনার কোনো আমি বক্তব্য দেখলাম না। আমরা এ বিষয়ে আপনি যদি বলতেন। মোহাম্মদ কামরুজ্জামান। জি, ধন্যবাদ শামসুর রহমান। আমাদের আজকে এই আলোচনার সভায় উপস্থিত রয়েছেন সিনিয়র আইনজীবী ব্যারিস্টার জাকির হোসেন, আমাদের জাকির ভাই রয়েছেন, সর্বদলীয় সম্মিলিত কমিটির সদস্য সচিব ইনুজ ভাই, এবং আজকে আয়োজকরা সবাইকে বাগেরহাট প্রেস ক্লাবের পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি এবং দর্শকদেরও শুভেচ্ছা জানাচ্ছি বাগেরহাট প্রেস ক্লাবের পক্ষ থেকে। আমরা হতবাক হয়েছি যেন আজকে আমাদের বাগেরহাটে সেই 69 সাল থেকে আমাদের চলে আসা 4টি আসন আজকে হঠাৎ করে সম্ভবত 30 জুলাই সংবাদ পেলাম যেন আমাদের একটি আসন কেটে দিয়েছে। তার আমরা আবেদন করেছিলাম, আমরা শুনানিতে অংশগ্রহণ করেছিলাম। আমরা ওই দিনকে আমরা দেখেছি যেন নির্বাচন কমিশনে যে সকল কর্তা ব্যক্তিরা ছিলেন, আসলে আমাদের সঙ্গে ওই দিনকে আমার তাদের এই আচরণটা আমার কাছে আমাদের কাছে খুব একটা ভালো লাগেনি। আমরা জুলাই আগস্টে আমরা যে অভ্যুত্থানটা হয়েছে, আমরা চেয়েছিলাম যেন গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য যে আন্দোলন করেছি, এখানে আমার কাছে মনে হয়েছে এটা গণতন্ত্র এখানে নাই। গণতন্ত্র ছাড়াই নির্বাচন কমিশন তারা নিজ ইচ্ছায় খামখেয়ালি ভাবে একটি আমাদের 4টি আসন থেকে কেটে একটি আসন আমাদের নিয়ে গিয়েছেন। তাও কি করেছেন, সেটি নিয়ে গিয়ে অন্য আরেকটি জেলায় সেটা দিয়েছেন। অথচ আপনারা দেখেন আপনার এই যে ভাঙা 2টো ইউনিয়ন কেটে নিয়েছে ফরিদপুরে, তাতে আমরা দেখেছি সেখানে আজকে সারাদিন সেখানে যে রণক্ষেত্র তৈরি হয়েছে। আমরা বাগেরহাটবাসী কিন্তু আমরা হরতাল দিয়েছিলাম, আজকে সারাদিন সে সকাল সন্ধ্যা হচ্ছে হরতাল হয়েছে। আগামীকালকে আমাদের আছে হরতাল ছিল, কিন্তু হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় উৎসব শারদীয় দুর্গা উৎসবের কারণে আমাদের নেতৃবৃন্দরা আমরা দেখেছি তারা এই হরতালকে কিছুটা শিথিল করেছেন এবং হরতালটা শিথিল করে আমরা দেখি যেন নির্বাচন কমিশনের গেটে হচ্ছে অবস্থান
নেবেন এই প্রোগ্রামে দিয়েছেন, কর্মসূচি অবস্থান কর্মসূচি দিয়েছেন। আমরা সাংবাদিকরা যারা বাগেরহাট, বিশেষ করে বাগেরহাটের সাংবাদিকদের ধন্যবাদ জানাই। প্রত্যেকটা চ্যানেলে আমরা দেখেছি যেন প্রতি ঘন্টায় এরা নিউজ কভার করেছে, লাইভ দিয়েছে। আমাদের ব্যক্তিগত যে ফেসবুকে যারা আছেন, ফেসবুকে ইউটিউবার যারা আছেন তারা লাইভ দিয়েছেন। আমার মনে হয় না যেন সে নির্বাচন কমিশনের সে সিএসির কান পর্যন্ত আমাদের এই কথাগুলি পৌঁছাচ্ছে কিনা। যদি পৌঁছাতো তাহলে আমার কাছে মনে হয় যেন উনি এই একটি আসন যে কেটে নিয়েছেন, এই আসনটি এইভাবে কেটে নিতে পারেন না। আমাদের জাকির ভাই বলেছেন যেন যে আসনটি কেটে নিয়েছেন এটা আসলে অগণতান্ত্রিক ভাবে, এবং এটা আমরা আমাদের ভাষায় যদি বলি অবৈধ, এটা আমরা বলছি অবৈধ হতে কেটে নিয়েছেন, কারণ এটা কোনো যৌক্তিকতা নাই এইখানে। তা আমরা আশা রাখি যেন আমাদের এই 4টি আসন ওনারা ফিরিয়ে দিবেন। যদি ফিরিয়ে না দেয়, আমরা যারা সাংবাদিকরা যারা আছেন, আমরা তো এখন নিউজের জন্য আমরা হচ্ছে মাঠে নামছি। আমরা আশা রাখি আমাদের সাংবাদিকরাও আপনাদের সাথে আমরা এই যে সর্বদলীয় সম্মিলিত যে কমিটি সদস্য, প্রেস ক্লাব এর পক্ষ থেকে আমি সদস্য রয়েছি, তারপরও আমি আমাদের সাংবাদিকদের নিয়েও আমরা আন্দোলনে নামবো বলে আমি আশা রাখি। জি, ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে। আসলে আমরা আসলে সর্বক্ষণ মাঠে যারা ছিলেন তাদেরকেও আমরা ধন্যবাদ জানাই, কারণ এটা আমাদের দায়িত্ব। আমরা বাগেরহাটবাসী হিসেবে কিন্তু আমাদের সকলের দায়িত্ব। তো আমি এবার আবার ব্যারিস্টার জাকির সাহেবের কাছে, ব্যারিস্টার জাকির সাহেব আমাদের জানাবেন আসলে যদি আমরা আন্দোলন, অনেকেই বলছেন যে আন্দোলনটা আসলে আমরা বাগেরহাট কেন্দ্রিক করছি, আন্দোলনটা ঢাকা কেন্দ্রিক করা দরকার ছিল, কিন্তু জনগণের মধ্যে আমার একটি কথা আছে। তো আসলে তারাও তাদের দাবিটাতে তারা ঢাকাতে করলে নাকি মানে সরকারের আরো টনক বেশি উঠবে। তো এই বিষয়ে আসলে আপনি তো আন্দোলনের বাগেরহাটে ছিলেন বা বাগেরহাটে নেতৃত্ব দিয়েছেন, আমার অনেক মানে পিকেটিং এর সাথে ছিলেন। তো আপনি একটু বলবেন আসলে যে একজন আইনজীবী হিসেবে, একজন মানে বাগেরহাটের মানুষ হিসেবে, যে আপনার আন্দোলনটা কি ঢাকাতে করার দরকার আছে কিনা? ধন্যবাদ আপনাকে। আন্দোলন আমি ব্যক্তিগতভাবে মনে করি যে আন্দোলনটা বাগেরহাট কেন্দ্রিক হতে হবে, কারণ এখানে শুধুমাত্র বাগেরহাটের মানুষের স্বার্থ এখানে সংশ্লিষ্ট। ঢাকাতে আন্দোলন করে, ঢাকাতে আমরা হয়তো প্রেস ক্লাবের সামনে মানববন্ধন বা প্রেস কনফারেন্স করতে পারি, বা নির্বাচন কমিশনের সামনে হয়তো আমরা মানববন্ধন করতে পারি, কিন্তু মূল আন্দোলন সংগ্রাম বাগেরহাট থেকে উঠে আসতে হবে। আপনি সাংবাদিক হিসেবে ঘুরে ঘুরে বিভিন্ন জায়গায় দেখেছেন বিগত হরতালের সময় রাস্তায় কিন্তু আমরা নেতাকর্মীরা কেউ পিকেটিং এর প্রয়োজন হয় নাই, মানুষ কিন্তু স্বতঃস্ফূর্তভাবে হরতাল পালন করেছে। হয়তো বাংলাদেশ জাতীয়তাবাদী দল, জামাত ইসলাম সহ অন্যান্য দল একসঙ্গে হয়তো বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গায় অবস্থান নিয়েছিল, কিন্তু স্বতঃস্ফূর্তভাবে মানুষ দোকানপাট খোলে নাই, রাস্তাঘাটে গাড়ি ঘোড়া চলেনি, এবং দূরপাল্লা মালিক সমিতি, দূরপাল্লার সকল বাস পরিবহন তারা বন্ধ রেখেছে। এই হরতাল কিন্তু স্বতঃস্ফূর্তভাবে পালিত হয়েছে, কারণ এটা কিন্তু বাগেরহাটের একটা সমষ্টিগত সমস্যা। এটা বাগেরহাটের কোন রাজনৈতিক দলের সমস্যা না, প্রেস ক্লাবের সভাপতির সমস্যা না, বা বার অ্যাসোসিয়েশনের সভাপতির সমস্যা না, বা বিএনপি বা জামাত ইসলামের সমস্যা না। এটা একেবারে বাগেরহাটের 17 লক্ষ মানুষের একেবারে সমস্যা, এবং তাদের প্রাণের দাবি হচ্ছে যে এই 4টি আসনকে ফেরত দেওয়া। কারণ আমরা যখন 4টি আসন থেকে 3টি আসনে আমরা চলে আসব, তখন দেখা যাবে যে এই বাগেরহাট জেলা একটা এ গ্রেডের জেলা থেকে বি গ্রেডের জেলার মধ্যে চলে আসছে। সুতরাং বাগেরহাটে দুর্বার আন্দোলন করাটা আমার মনে হয় যে দাবি আদায়ের জন্য সর্বোত্তম একটা জায়গা। কিন্তু যেহেতু আমাদের নেতৃবৃন্দ ইতিমধ্যে বসেছেন এবং তারা দেখেছেন যে দুর্গাপূজা উপলক্ষে ব্যবসায়ীরা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং হিন্দু সম্প্রদায়ের ভাই বোনদের দাবির প্রেক্ষিতে আন্দোলন শিথিল করা হয়েছে, তার অর্থ এই না যে আমরা আন্দোলন থেকে পিছু হটে আসছি। আন্দোলন ইনশাআল্লাহ ভবিষ্যতে আবার চলবে। এবং একটা কথা এখানে পরিষ্কার করে বলতে চাই যে সেটা হচ্ছে যে আমরা যেহেতু আদালতে যাচ্ছি, আগামীকালকে হয়তো রিট পিটিশন শুনানির একটা সম্ভাবনা রয়েছে প্রাথমিকভাবে। সেই ক্ষেত্রে যদি আদালত ইনজাংশন বা স্টে এর মতো কোনো আদেশ দেয়, সেই ক্ষেত্রে আমরা ধরে নিব যে আমাদের একটা প্রাথমিক বিজয় অর্জিত হয়েছে। সেই ক্ষেত্রে ইসি এবং সরকার হয়তো নড়ে চড়ে বসবেন, এবং যদি এই ধরনের কোনো আদেশ আমরা বা অর্ডার আমরা যদি অবটেইন করতে পারি মহামান্য আদালত থেকে, তাহলে হয়তোবা আমাদের আন্দোলন খুব বেশি করার প্রয়োজন নাও হতে পারে। এবং কোনো মানুষ তো রাস্তায় রোদের মধ্যে দাঁড়িয়ে আন্দোলন করতে চায় না, কেউ চায় না, কারণ যে দোকানদার সে আমাদেরই আত্মীয় স্বজন, আমাদের বাগেরহাটের মানুষ, বাস মালিক সমিতি আমাদেরই মানুষ, যারা খেটে খাওয়া মানুষ, যারা রিক্সা চালাচ্ছে তারাই আমাদের পাড়া প্রতিবেশী ভাই বোন বা আত্মীয় স্বজন, কেউ না কেউ এখানে আছে।
সুতরাং আমরা তো আন্দোলন করতে চাই নাই, আমাদেরকে যে আন্দোলন করতে হবে এটা তো জুলাই আগস্টে আমরা গণতন্ত্র ফেরত নিয়ে আসছি, নেওয়ার প্রক্রিয়ার মধ্যে আছি, এই আবার নতুন করে আন্দোলন করবার জন্য নাই। জুলাই আগস্টে আমরা জেলে গিয়েছি, নতুন করে আবার আন্দোলন করবার জন্যই নাই। সুতরাং এখন তো আমাদের আর কোনো পিছু ওঠার জায়গা নাই। কারণ একটা কথা এখানে বলে রাখি, অনেকে অনেক কথা বলছেন যে কেন আমরা আন্দোলন করছি, কি হয়েছে, মসজিদের মধ্যে কেন আলোচনা হবে। আমি সেদিন গত শুক্রবার আমি ৬০ গম্বুজ মসজিদে বলেছিলাম যে আল্লাহর নবী যখন মক্কা থেকে মদিনায় হিজরত করছিলেন, উনি যখন চলে যেতে বাধ্য হচ্ছিলেন, তারপরে উনি বারবার পিছনের দিকে ফিরে তাকাচ্ছিলেন প্রিয় জন্মভূমি দেখবার জন্য। সুতরাং আমাদের যারা বাগেরহাটে জন্ম, আমাদের এই প্রিয় মাতৃভূমির পরে কিন্তু আমাদের প্রত্যেকটা মানুষের দায় রয়েছে। সুতরাং আজকে যে অন্যায়ভাবে আমাদের একটা সিট তারা কেড়ে নিয়েছে, বা আমাদের দাবিকে, মানুষের যে এই যে অধিকার, সেই অধিকারকে খর্ব করেছে, বেআইনি ভাবে খর্ব করেছে, সেই অধিকার ফিরিয়ে আনবার দায়িত্ব কিন্তু বাগেরহাটের ১৭ লক্ষ মানুষ, প্রত্যেকটা মানুষেরই দায়। সুতরাং যদি হরতাল অবরোধ করে যদি সাময়িক কোনো অসুবিধা হয়, আমি বলতে চাই যে আমার সন্তানের হাতে যদি একটা ফোড়া হয়, তাহলে কিন্তু আমি কি এই কারণে তাকে হাসপাতালে নিব না যে তার সে ব্যথা পাবে, অপারেশন করলে তার কষ্ট হবে। সাময়িক কষ্ট তো তার হতেই পারে দীর্ঘমেয়াদী সুফলের জন্য। সুতরাং আমাদের কিন্তু আন্দোলন চালিয়ে যেতে হবে। বাট আমি আশা করছি যে আমাদের স্বাধীন বিচার বিভাগ যে আমরা যে মামলা করেছি, মামলা থেকে যদি কাঙ্ক্ষিত ফলাফল আসে, তাহলে হয়তো আমরা যদি আন্দোলন না করি, আমাদের যদি স্বাভাবিকভাবে আমাদের অধিকারটাকে ফেরত পাই, তাহলে তো আমাদের আন্দোলনের কোনো প্রয়োজন হচ্ছে না। এখানে আরেকটা কথা বলে রাখি, সেটা হচ্ছে যে তারা অহেতুক ভাবে কোনো বিনা উস্কানিতে, কোনো অ্যাপ্লিকেশন ছাড়া তারা গাজীপুরকে একটা সিট বাড়িয়ে দিয়েছে। গাজীপুরের কোনো মানুষ তো আবেদন করে নাই তাদের সিট বাড়াবার জন্য। হ্যাঁ, গাজীপুরের মানুষ ৫৫ লক্ষ মানুষ, আপনারা জানেন যে এখানে সমস্ত ভাসমান মানুষগুলো অবস্থান করছে। আপনি দেখেন যে এই ভোটের সময় আমরা আমাদের যখন সাবমিশন রেখেছি নির্বাচন কমিশনে, তখন আমরা বারবার বলেছি যে আপনি ভোটের সময় যখন যাবেন, তখন দেখবেন যে গাজীপুরের জনপথ ফাঁকা হয়ে গেছে, ওখানে ভোট দেবার মতো মানুষ খুব কম আছে, কারণ ভোটের ছুটি পেয়ে তারা সব যার যার এলাকায় চলে গেছে। আর আমরা একথাও বলার চেষ্টা করেছিলাম যে বিশেষ করে যে আমাদের বাগেরহাট এই জায়গাটা ছিল একেবারে গোপালগঞ্জের পেটের মধ্যে, এখানে তৎকালীন প্রধানমন্ত্রী আত্মীয় স্বজনরা এখানে শাসন করেছে, তাদের অত্যাচারে বহু মানুষ কিন্তু এলাকা ছেড়ে চলে গেছে। চলে যাওয়ার ফলে তারা বিভিন্ন জায়গায় তাদের ন্যাশনাল আইডি করেছে। আমার জানা মতে আমি আশেপাশে আমার এখানে বাগেরহাটে যত মানুষ ঢাকায় দেখি, তাদের অধিকাংশ লোক এর কিন্তু ন্যাশনাল আইডি এই ঢাকা, গাজীপুর, চিটাগাং, অন্যান্য জায়গায় আছে। সুতরাং বাগেরহাটে যে ১৭ লক্ষ মানুষ, পটুয়াখালীর জনসংখ্যাও কিন্তু ১৭ লক্ষ, আমাদের থেকে মাত্র কয়েক হাজার বেশি যে কথা বলা হচ্ছে, কিন্তু আসল কিন্তু সেই জনসংখ্যার পরিমাণ কিন্তু ওইভাবে বিচার করলে দেখা যায় যে বাগেরহাটের প্রতি চরম অন্যায় করা হয়েছে। এবং এখানে আরেকটা জিনিস বলে রাখি, সেটা হচ্ছে যে বাগেরহাট হচ্ছে বাংলাদেশের ৬ষ্ঠ বৃহত্তম জেলা। আর একটা জিনিস মানে বেশ উল্লেখযোগ্য যে সবার জ্ঞাতার্থে আমরা বলতে চাই, সেটা হচ্ছে যে যে ১২টা পয়েন্টের উপর এটা করা হয়েছে, সেখানে বলা হয়েছে পার্বত্য চট্টগ্রামকে টাচ করা যাবে না, ৩টা যেখানে শাসন আছে সেটাকে টাচ করা যাবে না, অর্থাৎ পশ্চাৎপদ জনগোষ্ঠীর উপর কোনো রাইটের উপরে হস্তক্ষেপ করা যাবে না। কিন্তু এক্ষেত্রে আপনারা জানেন যে বাগেরহাট হচ্ছে পরিবেশগতভাবে একটা ঝুঁকিপূর্ণ এলাকার মধ্যে রয়েছে। আয়লা, ঝড়, বিভিন্ন রকম উপকূলীয় পরিবেশ বিপর্যয়ের মধ্যে বাগেরহাট জেলা। সুতরাং আমরাও কিন্তু পরিবেশগতভাবে একটা বিপর্যয়ের মধ্যে আছি। এই বিপর্যস্ত জেলাকে তাদের উন্নয়নের খাতকে কেটে দিয়ে আরো কিন্তু বিপর্যয়ের মধ্যে ফেলে দেওয়া হচ্ছে। অর্থাৎ নির্বাচন কমিশন তাদের যে নিজেদের প্রণীত যে প্রতিবিধান বা নীতি, সেই নীতি থেকে বিচ্যুত হয়ে তারা বাগেরহাটের আসনটাকে কেটেছে। ৬৪ জেলার মধ্যে তাদের কেন বাগেরহাটকে পছন্দ হলো আমি জানি না। ঢাকা জেলায় তো ২০টা আসন রয়েছে, ঢাকায় কোন সংসদীয় আসন কার কিভাবে আসছে এটা কিন্তু ওখানে মানুষের কিছু আসে যায় না। কিন্তু প্রত্যেকটা ছোট ছোট জেলায় বা যে জেলাগুলোতে কিন্তু একটা আসন কেটে নিলে সেখানে বিশাল একটা ইম্প্যাক্ট হয়। এবং ঠিক নির্বাচনের আগে এই জনআকাঙ্ক্ষার যে একটা সরকার, এই সরকার বা ১৭ বছরের আমাদের আন্দোলনের যে ফসল, এই যে সরকার, এই সরকারের যে নির্বাচন কমিশন, এই নির্বাচন কমিশন যেভাবে ছিল ঠিক সেইভাবে নির্বাচন করে ওনারা দিয়ে যাওয়ার পরে নির্বাচিত সরকার যদি এই কোনো কিছু করার চেষ্টা করতো, তাহলে হয়তো আমাদের মেনে নেওয়ার বিষয় ছিল। আর এই সরকারের বা এই নির্বাচন কমিশনের তো জনগণের ডিরেক্ট ম্যান্ডেট না, তারা জনগণের অধিকারের উপর হাত দিতে গেলে কিন্তু তাদের চিন্তা ভাবনা করার প্রয়োজন ছিল, কিন্তু তারা করে নাই সেটা।
আমি আরেকটা কথা বলতে চাই, সেটা হচ্ছে বিশেষ করে নির্বাচন কমিশন আমরা যখন শুনানি করতে গেছি তখন আমরা পুরো কমিশনকে কিন্তু আমরা ইম্প্যাশন দেখেছি সেখানে। তারা কিন্তু আমাদেরকে বারবার আমাদের গুরুত্বপূর্ণ বক্তব্যের মধ্যে তারা বাধা প্রদান করার চেষ্টা করেছে। আমাদের কাছে কিন্তু দৃশ্যত মনে হয়েছে যে নির্বাচন কমিশন প্রিডিটারমাইন্ড ছিল যে তারা এটা করবে। সুতরাং আমরা মনে করি যে নির্বাচন কমিশন যেটা করেছেন সেটা আমাদের পরে অন্যায় হয়েছে, 17 লক্ষ মানুষের পরে অন্যায় হয়েছে। সুতরাং এই 17 লক্ষ মানুষের দায়িত্ব হবে যে এই তাদের অধিকারকে ফিরিয়ে আনার জন্য আইনি লড়াই ও রাজপথের লড়াই চালিয়ে যাওয়ার জন্য। এখানে আমার দুই সাংবাদিক বন্ধু উপস্থিত আছেন। আমরা যে মামলাটা করেছি সেই মামলাটায় মূল স্টেক হোল্ডার হচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল ও বাংলাদেশ জামাত ইসলামী বাগেরহাট। তারপরেও কিন্তু বাংলাদেশ প্রেস ক্লাবের সভাপতি এখানে পার্টি আছে। এই মামলাটার নামকরণ হয়েছে এখানে আমার কাছে আছে বাংলাদেশ প্রেস ক্লাব অ্যান্ড আদার্স। কারণ আমরা সাংবাদিকদের সংবাদ পরিবেশনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়েছি। কারণ আমি এর আগেও বলেছিলাম, ঢাকা থেকে বারবার আমার কাছে কথা আসছে, যেমন আজকেও যেমন টিভিতে দেখছিলাম যখন যে বাগেরহাটে হরতাল পালন হচ্ছে, ফরিদপুরে রাস্তা অবরোধ হচ্ছে, ফরিদপুরের খবরটা আগে, তারপরে বাগেরহাটের খবরটা আসছে। অর্থাৎ ঢাকা থেকে মিডিয়াগুলো বাগেরহাটে আমাদের সাংবাদিক ভাই বোনদের আমি ছুটোছুটি করতে দেখেছি, প্রচন্ড কষ্ট করছে তারা, তাদের যে নিজেদের দায় থেকে করছে। কিন্তু ঢাকার মিডিয়াতে এই সংবাদগুলো কিন্তু ওইভাবে আসছে না। আমাকে বহুজন আমার কাছে কমপ্লেইন করছে যে তোমরা যে আন্দোলন করছো এটা কিন্তু এইভাবে সেন্ট্রাল মিডিয়াতে কিন্তু ফোকাস হচ্ছে কিন্তু কম। সুতরাং আমাদের এই জিনিসটাকে খেয়াল রাখতে হবে যে আমাদের প্রতিটা আন্দোলন সংগ্রাম বা 17 লক্ষ মানুষের যে হৃদয়ের ক্রন্দন, সেই ক্রন্দনটা যেন আমাদের যারা নেতৃবর্গ আছে বা যারা এটি নিয়ে কাজ করছে তাদের কাছে পৌঁছায়, সেটা আমাদেরকে ব্যবস্থা করতে হবে। এবং আমি আরেকটা কথা বলবো, সেটা হচ্ছে যেহেতু মামলাটা শুনানি হবে, আপনারা বাগেরহাটের সমস্ত মানুষের কাছে আমি তাদের কাছে দোয়া চাইবো যে তারা যেন দোয়া করে যে বিচারক যেন আমাদের উপরে ন্যায় বিচার করেন, এবং আমরা যারা আইনজীবী প্যানেল আছি, আইনজীবী প্যানেল যেন আমরা সঠিকভাবে আদালতে আমাদের বক্তব্য উপস্থাপন করতে পারি এবং আমরা একটা বাগেরহাটের মানুষের যে অধিকার, এই অধিকার ফিরিয়ে এনে দিতে পারি, যাতে আমাদের ভবিষ্যৎ প্রজন্মের কাছে আমাদের যে দায়বদ্ধতা আছে, আমাদের কেন যেন আমাদের সন্তানরা না বলতে পারে যে তোমরা তো তোমাদের অধিকার কেড়ে নিয়ে আমাদের অধিকার কেড়ে নিয়েছে, বাবা হিসাবে, চাচা হিসাবে বা আমাদের গার্জিয়ান হিসাবে তোমরা তোমাদের দায়িত্ব পালন করতে ব্যর্থ হয়েছিলা, এই জন্য আমাদের অধিকারকে তোমরা ফিরিয়ে এনে দিতে পারো নাই। এই দায় থেকে আমরা মুক্তির জন্য আমরা সকলে দোয়া করব, সকল মানুষের কাছে দোয়া চাইবো, যাতে আমরা আদালতের মাধ্যমে অথবা আন্দোলনের মাধ্যমে আমরা আমাদের সেই বাগেরহাটের যে অধিকার, সেই অধিকার যেন আমরা ফেরত নিয়ে আসতে পারি। ধন্যবাদ আপনাকে আসলে মূল্যবান কথা শোনার জন্য। আমরা আসলে তো অনেক কিছুই জানতাম না। আমরা এখানে শুধু আমরাই না, বাগেরহাটবাসী অনেক কিছু জানে না আসলে কি হচ্ছে, আমরা কোথায় যাচ্ছি, আসলে আমাদের একটা জিনিস কেড়ে নেওয়া হলো, আমরা কোথায় কি পাবো, এটা আসলে বিষয়ে অনেকেই আসলে জানেন না। তো আপনাকে আসলে অনেক ধন্যবাদ যে আপনি আমাদের বুঝালেন যে আসলে কিভাবে কি আমরা করতে যাচ্ছি, কোন পর্যায়ে আসছে, বা আমরা বাগেরহাটবাসী কি দোয়া করব, কি করব, এটা আসলে সাংবাদিকদের করণীয় কি, আমরা কিন্তু আপনি বিভিন্ন দিক দিয়ে বললেন। অবশ্যই আমার জানা মতে মিডিয়া কাভারেজ এখানেই সমস্যা হয়েছে, যে হচ্ছে যখন ওই এলাকাটি আটকে দেওয়া হয়েছে তখন কিন্তু দক্ষিণাঞ্চলের সাথে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে ঢাকার থেকে। সেক্ষেত্রে কিন্তু এইটাই গুলো মিডিয়া কাভারেজ বেশি পাচ্ছে, এটা গুরুত্বটা বেশি দিচ্ছে মিডিয়াগুলো। তো আমরা যেটা একটা জেলা, সেহেতু বাগেরহাট জেলা একটি জেলা, যদি আমি যদি খানপুর বা আমি যদি যে কোনো ইউনিয়নকে যদি আমি আলাদা করে দিই, সেক্ষেত্রে কিন্তু ইম্প্যাক্ট সেভাবে পড়বে না। যদি আমি খুলনা মোংলা মহাসড়ক আটকে দিই, এটাই প্রভাব কিন্তু বেশি পড়বে। তো সেক্ষেত্রে তো আমাদের চেষ্টার কোনো ত্রুটি নাই, আমরা চেষ্টা করে যাচ্ছি। আমরা বাগেরহাটবাসীর জন্য আমরা সকলে মিলে চেষ্টা করছি। তো এই বিষয়ে আমি সংক্ষেপে ভাবে কথা বলার জন্য শেষ পর্যায়ে আমি শেখ মোহাম্মদ ইউনুস, জেলা সেক্রেটারি বাগেরহাট জেলা জামাত, উনি আসলে বলবেন যে দলগতভাবে নয়, আসলে বাগেরহাটবাসী যেটা আমরা গ্রহণ করেছে এই আন্দোলনটা, আমরা দেখেছি মোড়ে মোড়ে বাগেরহাটবাসী নিজের থেকে চেষ্টা করছে তারা কিভাবে যারা একান্তিক বা দূর থেকে আসছে তাদের বুঝায় গাড়ি থেকে নামায় দেওয়ার চেষ্টা করছিল বা গাড়ি আটকে রাখার চেষ্টা করছিল, বা লোক বের হয়নি এবং ইচ্ছাকৃতভাবে দোকানদাররা দোকান বন্ধ করে রাখছিল, এটা কিন্তু আমরা দেখেছিলাম। তো সেক্ষেত্রে মানুষের মনে কিন্তু এটা প্রভাব পড়েছে, এটা আমরা বিশ্বাস করি, আমরা নিজেরাই বিশ্বাস করি বিভিন্ন স্থানে ঘুরে। আমি পরবর্তী যদি আমাদের এ ধরনের আন্দোলন থাকে, যেহেতু আপনারা দফায় দফায় মিটিং করছেন, আপনাদের কমিটি আছেন, তো এক্ষেত্রে যে আপনাদের কি চিন্তা ভাবনা যে পরবর্তী এখানে আমরা এই আন্দোলন পূজার পরবর্তী বা আগে বেগবান হতে পারে কিনা, বা আমরা আন্দোলন আরো বেশি এগিয়ে নিয়ে যেতে পারি কিনা, বা বাগেরহাটবাসীকে সম্পৃক্ত করতে
পারি কিনা, যাদের অসুবিধা হচ্ছে তাদেরকে আমরা বোঝাতে পারি কিনা, এটা আসলে আমরা কি চিন্তা করছি আমাদের এই সর্বদলীয় সম্মিলিত কমিটি? ধন্যবাদ জনাব শামসুর রহমান ভাইকে। আমরা আন্দোলন সংগ্রামে জনগণ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেছেন, এটা আমাদের তো কি বলে, এটা আমরা যে গলাবাজি করছি বিষয়টি এরকম নয়। আপনারা দেখেছেন একজন রিক্সাওয়ালা, তিনি বলেছেন যে প্রয়োজনে 3 দিন না খেয়ে থাকবো, তাও রিক্সা বের করব না। আমি ব্যক্তিগতভাবে মসজিদে এই বিষয়টি মত বিনিময় করলাম জুমার দিন। স্বতঃস্ফূর্তভাবে লোকজনে বলেছেন অবশ্যই আমরা সহযোগিতা করব, তবে পরীক্ষার্থী যারা পরীক্ষা দিচ্ছেন তাদের দিকে বিশেষভাবে খেয়াল রাখতে বলেছেন। তাদের যানবাহনের ক্ষেত্রে, তাদের আসার ক্ষেত্রে যেন সহযোগিতা করা হয়, যেহেতু এই পরীক্ষাটা জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা, কিন্তু বাগেরহাটে নয়, সারা। তো আমরা সে কারণে আমরা বলতে পারি জনগণ আমাদের আন্দোলনকে সমর্থন করেছেন, যার কারণে একটা দায়বদ্ধতা আমাদের তৈরি হয়েছে। এবং আজকে যদি আমাদের ব্যারিস্টার জাকির বলেছেন যে আজকে যদি আমরা এই দায়িত্ব পালন না করি, তাহলে এই দায়বদ্ধতা আমাদের থেকে যাবে, আমাদের প্রজন্ম পরবর্তীতে আমাদেরকে ধিক্কার দেবে। আজকের এই আন্দোলন আমাদের রাস্তায় নেমে আসা এবং বাগেরহাটের যে ক্ষতি হয়েছে, নিঃসন্দেহে অর্থনৈতিকভাবে দেশের বহুত ক্ষতি হয়েছে। আপনারা দেখছেন ইপিজিতে কাজ, মংলা ইপিতে বন্ধ ছিল, কোনো কাজ হয়নি। এই যে অর্থনৈতিক ক্ষতি হয়েছে, এর দায় সম্পূর্ণরূপে সিইসির পরে বর্তিয়েছে। ওনারা এই দায় ওনাদেরকে বহন করতে হবে এবং জাতির কাছে ওনাদেরকে জবাবদিহি করতে হবে, শিক্ষা দেওয়া উচিত। আমরা আগামী দিনে যদি আন্দোলন আরো বেশি সামনে অগ্রসর হওয়া লাগে, ওনারা যদি আমাদের বিবেচনা না করেন, তাহলে আমরা সাংবাদিক ভাইদের সহ ব্যবসায়ী প্রতিনিধিবৃন্দ যারা আছেন এবং বাগেরহাটের সকল সেক্টরের প্রতিনিধিদের নিয়ে আমরা মত বিনিময়ের মাধ্যমে জনগণ আমাদেরকে যে পদ্ধতি অবলম্বন করে আন্দোলন সফল করার জন্য তারা সায় দেবে, আমাদেরকে সমর্থন করবে, আমরা সেই পদ্ধতিতে আমরা সামনে এগোবো ইনশাআল্লাহ। সেক্ষেত্রে যত বড় আন্দোলন প্রয়োজন হলে সেটা আমরা করবো ইনশাআল্লাহ। জি, ধন্যবাদ আপনাকে। আসলে জনগণের সম্পৃক্ত করে আন্দোলন আপনারা করার চেষ্টা করছেন, প্রথম থেকে আমরা দেখছি। এটি সব ধরনের লোকজনই কিন্তু এক প্ল্যাটফর্মে এসে দাঁড়িয়ে আপনারা আন্দোলন করছেন এবং ভোর থেকে সেই সন্ধ্যা পর্যন্ত কিন্তু আপনারা মাঠে থাকেন, আমরা দেখে থাকি। তো আসলে আমরা শেষ পর্যায়ে চলে আসছি। আমরা কামরুজ্জামান সাহেবের কাছে, যিনি বাগেরহাট প্রেস ক্লাবের সভাপতি, ওনার কাছে আমরা জানতে চাইবো যে আসলে কিছু লোক তো বলে যে আপনার যারা রাজনৈতিক নেতা এদের ক্ষতি হবে বেশি, যে বাগেরহাটে যদি 3টি আসন থাকে তাহলে ক্ষতি হবে বেশি। তো সেক্ষেত্রে আপনি একটু বলবেন যে আসলে বাগেরহাটে যদি 3টি আসন থাকে তাহলে কি ক্ষতি শুধু জনগণ মানে যারা রাজনৈতিক নেতৃবৃন্দ তাদেরই হবে, নাকি এখানে জনসাধারণই হবে? কামরুজ্জামান, মাইক্রোফোনটা প্লিজ। হ্যাঁ, ধন্যবাদ শামসুর। কতই হচ্ছে কেন? হ্যাঁ, ধন্যবাদ শামসুর রহমান। আপনি যেটা বলছিলেন যেন রাজনৈতিক নেতাদের ক্ষতি হবে না সাধারণ জনগণের ক্ষতি হবে, আমরা তো এখানে স্পষ্ট, যদি 4টি আসন থেকে 3টি আসনে যদি হয় তাহলে আমরা রাজনৈতিক নেতাদের তেমন কোনো ক্ষতি হবে না। কারণ আমাদের এখানে রাজনীতি নেতারা যারা আছেন তারা আমাদের রাজনীতি করেন, ব্যবসা আছেন তাদের, এবং ব্যবসাগুলো কিন্তু বাগেরহাটের বাইরে, ঢাকাতে অধিকাংশ রাজনীতির নেতাদের ব্যবসা।
কিন্তু আমাদের সাধারণ জনগণের যে ক্ষতিটা হবে, জাকির ভাই যে কথাটি বলেছেন যে আমাদের প্রজন্ম, পরবর্তী যে প্রজন্ম যারা আসছেন তাদেরকে আমরা কি জবাব দিব। আমি একটা জিনিস বলি, আগে যদি আমরা বাগেরহাটে 100 টাকার উন্নয়ন হতো, এখন সেখানে কিন্তু 3টি আসন, এখানে কিন্তু একটা আসনের টাকা কেটে যাবে, আমরা 75 টাকার উন্নয়ন পাবো। 75 টাকা দিয়ে কিন্তু আমার এই 17 লক্ষ মানুষের উন্নয়ন করতে হবে, 17 লক্ষ লোকের উন্নয়ন চালাইতে হবে, বাগেরহাট জেলার উন্নয়ন করতে হবে। এটা তো আমাদের বড় ধরনের, যেগুলো বিশেষ করে আমি ব্যবসায়ী ভাইদের বলবো, হয়তো এই হরতাল, এই অবরোধ দিয়ে আপনাদের যে ক্ষতিগুলি হচ্ছে আসলে এটা অপূরণীয়, এটা আমরা মানি। পাশাপাশি আগামীতে যে ক্ষতি যে যাচ্ছেন, যে দীর্ঘস্থায়ী ক্ষতি দিকে যাচ্ছি আমরা, আমাদের যদি 3টি আসন হয় তাহলে আমরা দীর্ঘস্থায়ী ক্ষতিতে চলে যাব। সেটা হচ্ছে আপনাদের আজকে যে ক্ষতিটা হচ্ছে এর চেয়ে বৃহত্তর ক্ষতিতে যাচ্ছি আমরা এই 3টি আসন হলে। এর জন্য ব্যবসায়িক ভাইরা যেটা আমাদের সহযোগিতা করেছেন, আমরা দেখেছি, আমরা মাঠে ছিলাম। আমি কিন্তু সেই 30শে জুলাই যখন ঘোষণা হয়েছে তারপর থেকে যে আন্দোলন সংগ্রাম, যেখানে যে আলোচনা যেখানে হচ্ছে সেখানে কিন্তু আমি গিয়েছি, আমাদের সাংবাদিক ভাইরা গিয়েছেন, আমরা সেই থেকে মাঠে আছি। এবং আমরা এই হরতালে আমরা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত নিউজ কভারের জন্য আমরা মাঠে মাঠে দৌড়িয়ে বেড়াচ্ছি। এবং জেলার প্রত্যেকটা উপজেলায় আমরা কিন্তু গিয়েছি যেন এই হরতাল অবরোধে করার সময় কিন্তু আমরা দেখেছি যেন সাধারণ জনগণ কিন্তু এই জিনিসটা বুঝতে পারছে যে এই ক্ষতিটা আমাদের রাজনৈতিক নেতাদের, এই ক্ষতিটা হচ্ছে না, আমাদের সাধারণ জনগণের বড় ধরনের ক্ষতি হতে যাচ্ছে আগামীতে। যখন আমরা ইতিমধ্যে আপনারা জানেন যেন আমাদের বাগেরহাট বি ক্যাটাগরির দিকে যাচ্ছে। এই বি ক্যাটাগরি যদি হয়, আমি ভালো ভালো কর্মকর্তা পাবো না, আমি ভালো কোনো অফিসার আমি পাবো না বাগেরহাটে কাজ করার জন্য। আমার এই যে অপূরণীয় যে ক্ষতি, আমাদের অর্থনৈতিক অর্থে আমরা ক্ষতিগ্রস্ত হব যদি আমাদের 3টি আসন যদি হয়। এর জন্য আমাদের উচিত হবে সাধারণ জনগণ, যেন আপনারা আজকে দেখছেন যেন ভাঙ্গা বা ফরিদপুর যে রণক্ষেত্র তৈরি হয়েছে, কারণ তাদের 2টি ইউনিয়ন কেটে নিয়েছে, তার জন্য তারা কিন্তু সমস্ত মানুষ মাঠে রাস্তায় চলে আসছে। পুলিশ দিয়েও, আর্মি দিয়েও কিন্তু ঠেকাতে পারেনি। সেখানে থানা অ্যাটাক হয়েছে, উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় দেখেছি যেন ভাঙচুর হয়েছে। কিন্তু আমি বলবো যেন বাগেরহাটের 1টি আসন কেটে নিয়েছেন। এই যে একটি আসনের জন্য যেন কত বড় ক্ষতি হচ্ছে আমাদের, এটা এই মুহূর্তে আমরা বুঝতে পারছি না, ব্যবসায়ীরা অনেকে বুঝতে পারছেন না। আর যারা বুঝতে পারছেন তারা কিন্তু অলরেডি এই যে আন্দোলনকারীদের সাথে মাঠে চলে আসছেন। যে জাকির ভাই বলেছেন যেন প্রত্যেকটা জায়গায় আমরা ঘুরে ঘুরে দেখেছি যেন স্বতঃস্ফূর্ত হতে হরতাল অবরোধ পালন করেছেন, তারা গাড়ি বের করেনি, দোকান বন্ধ, চায়ের দোকান পর্যন্ত বাগেরহাটে বন্ধ ছিল। আমরা এই বিগত দিনে, এই কয়েকটা দিনে আমরা দেখি। এর জন্য আপনি যেটা বলছেন না, ক্ষতিটা রাজনৈতিক নেতাদের ক্ষতির চেয়ে সাধারণ জনগণ ক্ষতিগ্রস্ত হবে বেশি বলে আমার কাছে মনে হয়। ধন্যবাদ আপনাকে। আসলে আমরা এতক্ষণ ছিলাম, বেশ জাকির সাহেব উনি সারাদিন কোর্টে ছিলেন, আমাদের যে কাজ করছেন, বাগেরহাটেরই কাজ করছেন। তারপরে আমাদের ইনুস সাহেব, উনি কিন্তু আমি মাঠে শেষ পর্যন্ত ছিলেন, রাস্তায় কামরুজ্জামান শেষ পর্যন্ত নিউজ কভারেজ করছেন 6টা পর্যন্ত। তো আমরা সবাই আসলে একটি সময় এখানে বাইরে থেকে তারপরে এই আলোচনায় আমরা অংশগ্রহণ করেছি। আমাদের মাটির টানে, আমাদের প্রাণের টানে, আমাদের বাগেরহাটের টানে। সেক্ষেত্রে আমরা সকলে কিন্তু একত্রিত হয়ে কাজ করছি এবং এখন আমরা এই শত ব্যস্ততার মধ্যে আমরা এখন একসাথে সম্পৃক্ত হলাম। সকলকে অনেক অনেক ধন্যবাদ এবং সবার জন্য শুভকামনা। আমরা এমন আবহাওয়া যুক্ত হবো আরো এক সময়। তো সবাই আমরা নিজের স্থান থেকে বাগেরহাটের জন্য কাজ করে যাব, এই প্রত্যাশা আমি সকল পক্ষ থেকে ব্যক্ত করি। এবং যারা কাজ করছেন, বিশেষ করে জাকির সাহেব এবং শেখ মোহাম্মদ কামরুজ্জামান, আজকে আমরা 3 জন উপস্থিত আছেন, 3 জন অতিথিকে আমরা বলবো যে বাগেরহাট বাসীর পক্ষ থেকে আপনাদের ধন্যবাদ দিতে, কারণ আপনারা কাজ করছেন, মাঠে থেকে কাজ করছেন, জনগণের জন্য কাজ করছেন, বাগেরহাট 17 লক্ষ মানুষের জন্য আমাদের ধন্যবাদ দিতে হয়। তো আমরা বিজয় নিয়ে আসবো। আমরা এখনো আশাবাদী যে আমরা 4টি আসন ফেরত পাবো। আগামী নির্বাচনে 4টি আসনেই বাগেরহাটে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে, এই প্রত্যাশা আমরা সকলে করি। সকলকে সবার জন্য অনেক অনেক শুভকামনা। তো আমি আপনাদের সকলকে অনেক ধন্যবাদ জানাচ্ছি এই প্রোগ্রাম উপস্থিত হওয়ার জন্য। ধন্যবাদ সবাইকে। জি, আপনাকে ধন্যবাদ এবং দর্শকদেরও ধন্যবাদ। দর্শক মন্ডলী, আমরা এতক্ষণ বাগেরহাটের যে 4টি আসন থেকে 1টি আসন কমানোর প্রতিবাদে আমরা আমাদের যে আলোচনা অনুষ্ঠানে আপনারা উপস্থিত ছিলেন, যারা দেখবেন
সকলকে আমি ধন্যবাদ জানাচ্ছি এবং শুভেচ্ছা জানাচ্ছি। আগামীতে আবারও কোনো একটি বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির হব, এই প্রত্যাশা ব্যক্ত করে সবার জন্য অনেক শুভকামনা। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ।